আমরা যখন পড়েছিলাম তখন এখানে ব্রেক ট্যাগ ইউজ করে আলাদা করেছিলাম। তোমরা জানো যে প্যারাগ্রাফ ট্যাগটা ব্রেক ট্যাগের মতোই কাজ করে। যদি আলাদা আলাদা প্যারাগ্রাফের মধ্যে নেই তাহলে লাইনগুলো পরপর আসে। এটা আমি আগেও বলেছিলাম। তোমরা চাইলে এখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ না করে একটা কোডের পরে ব্রেক ট্যাগ দিতে পারো, কারণ আউটপুট গুলো দেখো একটা একই লাইনে কিন্তু নেই। দেখো এখানে কিন্তু নেই, লাইনটা কি পরের লাইনে আছে, এরপর এইদিকে আর কিছু নেই, এরপর পরের লাইনে আছে। তাহলে এই কাজটা করার জন্য আমরা আগে এখানে ব্রেক ট্যাগ ইউজ করেছিলাম। তোমরা ব্রেক ট্যাগ দিয়েও করতে পারো, অথবা আমি যেভাবে আলাদা আলাদা প্যারাগ্রাফের মধ্যে নিয়েছি এটা নিলেও পরপর নিচে আউটপুট গুলো আসবে। সো এটা নিয়ে যাতে কনফিউশন না হয়। এগুলো কেমন হতে পারে, যেমন এখানে উত্তর দেওয়াই আছে, আমি একটু বুঝাই দিই। ইন্টারনেটে সুপার স্ক্রিপ্ট মানে পাওয়ার আকারে যদি থাকে তাহলে তো সুপ ট্যাগ ইউজ হয়, তাহলে এই জন্য এখানে অ্যান্সার দেওয়া আছে সুপ ট্যাগ। এরপরে এখানে যে ভুলটা হয় খেয়াল করে দেখো, যে ছেলেমেয়েরা এই সংকেতটা খুবই পরিচিত, তাই না? পানির সংকেতটা আমরা খুবই পরিচিত H2O, কিন্তু এখানে ট্যাগটা কিন্তু সাব হিসাবে কিন্তু নেই। খেয়াল করো, সুপ আছে, তাহলে এই টুটা কি বেজ আকারে আসবে নাকি পাওয়ার আকারে থাকবে? পাওয়ার আকারে। পাওয়ার আকারে থাকবে, এই জন্য এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে এটা তো বুঝতেই পারতেছো a টু দি পাওয়ার b, তাহলে a সুপ b, সুপটা ক্লোজ, এটা নিয়েও কোনো দ্বিমত নেই। এরপরে a টু, তার মানে a সুপ টু সুপ ক্লোজ প্লাস 5a, 5 এটা তো জেনারেল অবস্থাতেই আছে, কিন্তু 3 আছে হচ্ছে পাওয়ার আকারে, এই জন্য 3 এর এখানে সুপ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটাও বুঝতে পেরেছো। এরপরে আমরা পরেরটাতে যদি যাই, a প্লাস বি হোল স্কয়ার, এই সমীকরণকে ব্রাউজারে প্রদর্শনের HTML ট্যাগ কোনটা? তাহলে অবশ্যই পাওয়ারের কাজটা করতে গেলে কি সুপ ট্যাগ ইউজ করতে হবে। এরপরে এর উপর স্কয়ার, তাহলে a সুপ টু সুপ ক্লোজ। বুঝতে পারতেছো আশা করি, এই নিয়মেরই পরীক্ষায় এমসিকিউ গুলো আসবে। এরপরে আছে a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার c। এটাতে খেয়াল করে দেখো, এই কোডটা আমরা সরাসরি সলভ করেছিলাম না? মনে পড়ে কিনা? জি স্যার। এই জি কোডটা স্যার। আমরা সরাসরি সলভ করেছিলাম। তাহলে a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার c, তাহলে আমরা কি বলেছিলাম a সুপ b সুপ c। এরপরে কয়টা ওপেনিং আছে? আমরা দেখব দুইটা ওপেনিং, তাহলে দুইটা ওপেনিং হইলে দুইটা ক্লোজিং। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। স্যার সরাসরি 7 নাম্বারটা বুঝি নাই স্যার আবার। 7 নাম্বারটা না? 7, হুম। জি 7 নাম্বারটা স্যার। এই যে এরকম ছিল a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার c। যখন পাওয়ারের উপরে পাওয়ার থাকবে তখন বলেছিলাম আগেই কোনো ক্লোজিং হবে না। এর উপর পাওয়ার আছে b, তাহলে a সুপ পাওয়ার কি আছে b, আগে ক্লোজিং দেওয়া যাবে না। কখন দেওয়া যাবে না? যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, তার উপরে পাওয়ার থাকে। এরপরে বি এর উপর পাওয়ার কি c, তখন বি সুপ সি। এবার বলো ওপেনিং কয়টা আছে এখানে? ওপেনিং আছে দুইটা, তাহলে ক্লোজিং কয়টা হবে? দুইটাই দুইটা হবে ক্লোজিং, এখানে একটা ক্লোজিং দিব। স্যার। এখানে স্যার প্যারাগ্রাফ টেক ইউজ করছে। হ্যাঁ বলছি, এটা এখানে দুইটা ক্লোজিং দিলাম। এখন প্যারাগ্রাফটা কেন ইউজ করছে? কারণ এই টোটাল বিষয়টাকে সে একটা টেক্সট চিন্তা করছে, এই জন্য প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিয়েছে। এটাতে এমসিকিউ অপশনে আছে, তুমি আমি চাইলে তো এটা চেঞ্জ করতে পারবো না। আমরা যখন ওই যে একটু আগে নোটটা দেখালাম, খেয়াল করো, আমিও প্রত্যেকটা কন্টেন্টকে একটা প্যারাগ্রাফের মধ্যে নিয়েছি। দেখো এই যে আমি যখন তোমাদের সলিউশন দিয়েছি, প্রত্যেকটা কন্টেন্ট এক একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিয়েছি, তাই না? এটা হোল জিনিসটাকে একটা টেক্সট চিন্তা করে তারা প্যারাগ্রাফের মধ্যে নিয়েছে। প্যারাগ্রাফের মধ্যে নিলে আরো কিছু কাজ করা যায়। তুমি চাইলে এখানে অ্যালাইন ইউজ করে সেন্টার করতে পারবা, কিন্তু এমনিতে সাব বা সুব ট্যাগে কি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার ইউজ করা যায়? ধরো তুমি এর উপর পাওয়ার 2 দিলা, এটা তুমি সেন্টারে নিয়ে যেতে পারবা অ্যালাইন ইউজ করে? কিন্তু আমি যখন একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে একটা কন্টেন্ট নিব, তখন আমি প্যারাগ্রাফের ভিতরে যদি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখি, তাহলে এই কন্টেন্টটা অটোমেটিক ভাবে সেন্টারে চলে যাবে।
তাহলে এখানে দেখো যে এই জন্য আমরা ওখানে প্যারাগ্রাফের ভিতরে নিয়েছি, কোডের ভিতরেও আবার এমসিকিউ অপশনেও দেওয়া আছে। তোমার মূল ব্যাপারটা থাকবে হলো এমসিকিউ এর ক্ষেত্রে এই কোডটা কোনটা সঠিক। দেখো এইটাই কিন্তু সঠিক, এটা বাদ দিয়ে যেগুলো আছে এইগুলো কিন্তু সঠিক নেই। যেমন এখানে ওপেনিং দিয়ে দিছে 3টা, তো পাওয়ার আছে 2টা, সেখানে কি আর 3টা ট্যাগ ব্যবহার হবে? পাওয়ার আছে 2টা, তাহলে সুপ ট্যাগের ব্যবহার হবে 2টা, কিন্তু এখানে দিয়ে রাখছে 3টা, তাহলে তো হয় নাই। তো যার কারণে তোমার ওপেনিং 2টা হবে, ক্লোজিং 2টা হবে। বাকিগুলোতে দেখো যে একটা ওপেনিং আছে 2টা ক্লোজিং, অথবা হ্যাঁ কোনোটাতে 2টা ক্লোজিং একটা ওপেনিং এরকম দেওয়া আছে, তার মানে গ নাম্বার অপশনটাই কারেক্ট। বুঝেছো না? আরেকবার বুঝাই দিব। স্যার দুইটা আছে দেখে স্যার দুইটা ইয়ে করছে আর কি, হ্যাঁ আমি ইউজ করছে দেখো দুইটা আরেকবার ক্লোজিং। বুঝাচ্ছি, আরেকবার বুঝাচ্ছি দেখো। আমি যখন ক্লাসে পড়াইছিলাম তখন আরেকটা ওয়ে বলেছিলাম, খেয়াল করো যে আমি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে বলছিলাম। ধরো তোমার পরীক্ষায় পড়ছে a টু দি পাওয়ার b b টু দি পাওয়ার c, লেখাটা খুব একটা ভালো হলো না, আরেকবার লিখে দেখো a টু দি পাওয়ার b b টু দি পাওয়ার c। আমি প্রথমত এই দুইটা জিনিস চিন্তা করব, তাহলে এটার কোড কেমন হতো। আমি বলেছিলাম যে এটার কোড হতো a সুপ, এটা মাঝে মাঝেই পরীক্ষায় আসে কারণ একটু ব্যতিক্রম তো, সবাই ভুল করে। a সুপ b, আমি এখানে ক্লোজিং দিলাম বোঝার জন্য। এটার ওপেনিং থাকলে অবশ্যই এটার ক্লোজিং থাকবে, এটা আমরা জানি। আচ্ছা, এখন ব্যাপারটা হলো আমি বলেছিলাম তুমি এইভাবে চিন্তা করবা যে এখন পরীক্ষায় ধরো a টু দি পাওয়ার b নাই, পরীক্ষায় শুধু পড়েছে b টু দি পাওয়ার c, ধরো এই অংশটুকু পড়েছে, তাহলে তুমি কোড কি লিখতা? b সুপ c, রাইট? যদি শুধুমাত্র b টু দি পাওয়ার c পড়তো তাহলে কি হতো? আমরা কোড লিখতাম b সুপ c। তাহলে এই যে b এর পরেই এখানে সুপের ব্যবহারটা হচ্ছে, তাহলে এখানে b সুপ c। তাহলে এইটার ওপেনিং আছে, তাহলে এটার ক্লোজিং হবে না? অবশ্যই হবে। তাহলে দেখো এখানে ক্লোজিংটা কি হবে? অ্যাজ ইউজুয়াল কোডের মতো, মানে সাথে সাথেই ক্লোজিং হবে না, প্রথমত ওপেনিং গুলো দিয়ে নিতে হবে। তারপরে কয়টা ওপেনিং? 2টা, এই জন্য ক্লোজিং হচ্ছে 2টা। তার মানে এই ঘটনাটা কখন ঘটবে? 2টা ক্ষেত্রে ঘটতে পারে, একটা হলো পাওয়ারের উপর পাওয়ার, অথবা যদি বেজের নিচে বেজ, তার নিচে বেজ। এই প্রশ্নটাই যদি এইভাবে পরীক্ষায় পড়তো, ধরো a বেজ b b বেজ c, বলতো তাহলে এটার কোডটা কেমন হতো? আগে ছিল পাওয়ারের, আগে এই তো জন্য। স্যার, হ্যাঁ বলো। জি স্যার বলুন স্যার। আগে ছিল পাওয়ারের উপর পাওয়ার, তাই তুমি লিখেছিলা a সুপ b সুপ c, তারপরে ওপেনিং 2টা ক্লোজিং 2টা। এখন a এর নিচে বেস b, b এর নিচে বেস c, তো এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব? সাফ হবে স্যার তাহলে। সাব হবে, রাইট? এইখানে এ শুধু সাফ, যেখানে সুপ সাফ, লিখেছি সেখানে কি হবে? সাব হবে, রাইট? তাহলে এখানে আমরা সাফ শুধু হবে। সাব দিতাম, ক্লোজিং এর সাবও হতো 2টা। তাহলে আমরা আরেকটা শিখে গেলাম যে এমসিকিউ হয়তো এরকম ভাবে আসতে পারে। আমাদের 30টা এমসিকিউ আসবে এই পরীক্ষায়, যেটা ইভালুয়েশন টেস্ট হবে, 30টা এমসিকিউ থাকবে। আমরা এটা শীঘ্রই শেষ করে ফেলবো, মানে পরীক্ষায় যতটুকু আছে আমাদের আর 2টা থেকে 3টা টপিকস আছে। আর আমি পরবর্তীতে তোমাদের পরীক্ষার যতটুকু সিলেবাস আছে, আমি যা পড়িয়েছি এ পর্যন্ত সবগুলো একটা পিডিএফ এ দিয়ে দিব, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। মানে যতগুলো ক্লাস তোমাদের পড়ানো হয়ে গেছে, পরীক্ষায় যতটুকু থাকবে ততটুকুর একটা পিডিএফ এ দিলে তোমাদের ফাইলগুলো আর আলাদা আলাদা ভাবে খুঁজতে হবে না। আমি তো তোমাদেরকে সেন্ড করেইছি, তারপর আমি একসাথে করে দিলে তোমরা ওটা পড়তে পারবা অথবা প্রিন্ট আউট করতে পারবা, তাহলে পড়তে সুবিধা হবে। আমি পরীক্ষার আগেই দিয়ে দিব, সমস্যা নেই। আর আপাতত এখন যে ডকুমেন্ট গুলো দিচ্ছি ওখান থেকেই পড়ো। আচ্ছা, এইটা বুঝতে তো মনে হয় সমস্যা নাই না? H2O অবশ্যই এখানে বেজ আকারে আছে, যার কারণে এটা সাব আকারে হচ্ছে। বুঝতে পেরেছো এটা? H2O, তাহলে 2টা কি আকারে আছে? বেজ না পাওয়ার? স্যার বেস আকারে।
বেজ আকারে আছে, এই যে বেজ আকারে আছে, এই জন্য এইচটা লেখার পরে সাব সাব ক্লোজ, তাহলে খ নাম্বারটা অ্যান্সার হবে। এই জিনিসটাই, এটা আবার কি করছে, কোডই দেওয়া আছে, দেখো কোডটাই দেওয়া আছে, বলছে আউটপুটটা কি হবে। তাহলে এইচ এর পরে যেহেতু সাব আছে, তাহলে এবার অ্যান্সারটা হবে H2O। আর এটা তো অবশ্যই বোঝা যায় এটার কোড কেমন হবে। তুমি এভাবে চিন্তা করবা যে 4A, তার মানে এইটুক নরমাল অবস্থায় আছে, লিখলাম 4A লিখলাম। আচ্ছা বলো তো এই 3টা কার ভিতর আছে, সাব না সুপ? সাব। সুপের ভিতর আছে না, সুপ ট্যাগের ভিতর, খেয়াল করো, জি, একটু জুম করে নিব। সুপ ট্যাগের ভিতর আছে, তাহলে এর উপরে পাওয়ারটা হবে 3, এখানে 3 হবে। এরপরে আছে প্লাস বি, তার মানে এটা নরমাল ফরম্যাটে আছে, তাহলে লিখলাম প্লাস বি। আচ্ছা এখন বলো এখানে যে 2টা আছে, এটা কি আকারে আছে, বেজ না পাওয়ার? স্যার বেশ আকারে। বেজ আকারে, তাহলে এখানে কি হবে, 2টা বেজ আকারে হবে, আর এক্সটা বেজ বা পাওয়ার আকারে নেই, তার মানে একই লাইনে হবে। মানে বি আর এক্সটা একই লাইনে থাকবে, শুধুমাত্র 2টা এক ঘরে নিচে থাকবে। কার এক ঘরে নিচে থাকবে, বি এর, কারণ বি এর পরেই এখানে সাবট্যাগটা ব্যবহার হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের এমসিকিউ গুলো আসলে পারা যাবে, তাই তো ধরে নেওয়া যায়। তারপর আমি পরীক্ষার আগে আমি নিজে আরো কয়েকটা এক্সাম নিব, তাহলে আরেকটু আইডিয়া হয়ে যাবে আশা করি। আচ্ছা তাহলে আশা করা যায় কোনো সমস্যা নেই। আমি তোমাদের পরীক্ষা 2-3 সেট কোশ্চেন করে আমি তোমাদেরকে একটু প্র্যাকটিস করায় নিব, সমস্যা নেই, যেন তোমরা বুঝতে পারো যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। তোমাদের ওয়েবসাইট স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু থিওরি থেকে এটা সিলেবাসে দেওয়া আছে, ওইটার উপরেই তোমাদের এক্সাম দেওয়ার কথা ছিল। তো আজকে পড়াবো বলে আমি এক্সামটা নেই নাই। তোমরা যদি মেন্টালি স্যার প্রিপেয়ার এক্সাম থাকো। কি এই অধ্যায় থেকে স্যার? হ্যাঁ হ্যাঁ, এক্সাম কি স্যার এই অধ্যায় থেকে স্যার? এক্সাম এই অধ্যায় থেকে একটা থাকবে, আর সংখ্যা পদ্ধতি থেকে একটা থাকবে, তবে এই চ্যাপ্টারের ফুল না। আমরা সামনে আর 2টা টপিকস পড়বো, ওই 2টা পর্যন্তই এক্সাম হবে। তোমার ইমেজ, হাইপারলিংক আর সৃজনশীল কোন অধ্যায় থেকে স্যার? 3 অধ্যায় সৃজনশীল কোন সংখ্যা অধ্যায় পদ্ধতি থেকে? পুরোটা। 3-এর সংখ্যা পদ্ধতি পুরোটা, যেটা আমি তোমাদের এই আগের ক্লাস টেস্টের আগে শেষ করেছিলাম, মনে আছে ওই যে পরিপূরক পদ্ধতিগুলো সহ শেষ করেছিলাম ওগুলো। সমস্যা নাই, এটা তো আমাদের আর জি 3-4টা ক্লাস করলে শেষ হয়ে যাচ্ছে এই অধ্যায়। তখন আমরা ওই চ্যাপ্টার শুরু থেকে পড়বো, সংখ্যা পদ্ধতি পড়বো। এরপরে ওকে স্যার। তোমাদের ইভালুয়েশন টেস্টটা যখন হয়ে যাবে, তখন আবার আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটা পড়বো, তাহলে আমাদের হয়ে গেল। আর ক্লাসে যে চ্যাপ্টার গুলো পড়াবো ওগুলো অ্যাজ ইউজুয়াল ক্লাস করো, তারপরে ওগুলো শেষ করে দিব 1-2। মানে আমি টার্গেট নিয়েছি, যদি আল্লাহ পাক না করুক, এটা ঠিক না, তাহলে ছেলে মেয়ের পড়াশোনা নষ্ট হচ্ছে। যদি পরীক্ষা তোমাদের শর্ট সিলেবাসেও হয়, তাহলে তো 4টে চ্যাপ্টার তো থাকবেই, 1-2-3-4। তো সেই ক্ষেত্রে আমি আগে 5 এবং 6 তোমাদের পড়াবো না, বুঝতে পেরেছো? আগে আমরা শেষ করব 1-2-3-4, যাতে শর্ট সিলেবাস দিলেও আমাদের পড়াটা রাইট ওয়েতে থাকে। স্যার আমাদের সম্ভাবনা আছে স্যার সিলেবাস আমাদের এর সম্ভাবনা বলতে শর্ট এখন সিলেবাস যে করার? পরিমাণ আক্রান্তের হার, এটা ঈদের পর 2 মাস যদি দেখা যায় তাহলে বোঝা যাবে। জি স্যার, আগে আগে 1 থেকে 4 অধ্যায় শেষ করলে পরে স্যার আর ওই 2টা তুলতে সমস্যা নেই। হ্যাঁ আমি সেটাই বলছি যে আমরা তো 1-2-3-4 এর বাইরে তো অন্যগুলো আগে পড়তেছি না, আমরা আগে 4টাই পড়বো। 4টা পড়ার পরে তারপরে ইয়ে করব। শৈশবের মনে হয় কথা শুনতে পাচ্ছে না, নেট মনে হয় প্রবলেম। হ্যাঁ ওর কথা শোনা যায় না, নেট প্রবলেম মেবি। আচ্ছা আমার কথা তো শোনা যায় তাই না? আমার এখানে সচরাচর নেটের সমস্যা থাকে না, কারণ আমি ব্যান্ডউইথ বাড়ায় নিয়েছি তো। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দিয়ে ব্যান্ডউইথ বাড়ায় নিলে আর বাফারিংটা হয় না। মানে আমার এখানে ধরো যে সচরাচর স্পিড এমন থাকে, সবাই যদি ভিডিও মোড অন করেও ক্লাস করে খুব একটা প্রবলেম হয় না। তবে বিকেল টাইমটাতে একটু মাঝে মাঝে মনে হয় সব জায়গাতেই প্রবলেম হয়, তোমাদের ওখানেও মনে হয় হওয়ার কথা, বিকেলে একটু ঝামেলা করে, সকালে খুব একটা ঝামেলা হয় না।
আবার অফিস টাইম 4টা-5টা পার হয়ে গেলে আবার সমস্যা হয় না। এখন একটু নেট বাফারিং তোমাদের বেড়ে গেছে এই কারণে যে এখন এই যে সব কার্যক্রমগুলো অনলাইনে হচ্ছে। এখন লকডাউন দেওয়ার কারণে মানে সবাই একসাথেই এই নেটে অ্যাক্টিভ থাকার কারণে তোমার নেটটা হয়তো স্লো হচ্ছে। আচ্ছা, তাহলে আমার মনে হয় 10টা এমসিকিউ পড়ালাম। তাহলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট নিয়ে আশা করা যায় যে কোনো সমস্যা নেই। ধরে নিলাম যে সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই ডকুমেন্ট তো আমাদের পড়া শেষ, আর নাই। এখানে 10টা এমসিকিউ। এখান থেকে সচরাচর আসলে তোমার কোনো জ্ঞান অনুধাবন কোশ্চিন আসে না। এমসিকিউ আর ক্রিয়েটিভে আসে। কারণ এখান থেকে কি দিবে বলো? তোমার কি বলবে যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ট্যাগ কাকে বলে লিখো? এরকম কোশ্চেন কখনোই আসে না। তাহলে এখান থেকে আমরা খুব সহজ শুধুমাত্র ট্যাগের কোডগুলো জানবো আর এমসিকিউ গুলো পড়বো, বাস এনাফ। তাহলে আজকে আমরা একটা নতুন টপিকসে চলে যাই। সেটা তোমাদের সিলেবাসে আছে, লিস্ট ট্যাগ নামে। আমি একটু পিডিএফটা ওপেন করি। লিস্ট ট্যাগ। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আজকে ওই রেকর্ডিং ক্লাসটা আগে দিয়ে দিব, ওইটা আবার একবার দেখো। তারপর আজকের ক্লাসটাও দিয়ে দিব, এটাও একবার দেখো। নামাজ পড়ে এসে যদিও টায়ার্ড লাগবে, তারপরও আগামী ক্লাসের আগে যখনই সময় পাবে একবার দেখে নিবা। কারণ কি যে অনেক ক্রিয়েটিভ কোশ্চেন দুইটা টপিকস মিলে একসাথে করে, তখন একটার সাথে তো আরেকটা ইন্টার রিলেটেড থাকে, তো যার কারণে তখন তোমার প্রবলেম হতে পারে। চলো, আমরা লিস্ট ট্যাগের ডকুমেন্টটা পেয়ে গেছি। আচ্ছা, তোমাদেরকে কি হেড ট্যাগ তো পড়ানো হয়েছে তাই না? হেড ট্যাগ পড়াইছি? পড়ানো হয়েছে তো? স্যার ফুল মনে হয় পড়ানো হয়নি, একটু বুঝাই দিচ্ছি। ও মানে হেড ট্যাগ পুরোপুরি পড়ানো হয়নি তাই বলতে চাচ্ছো? কিন্তু আমার তো কোন ব্যাচে পড়ালাম তাহলে? হেড ট্যাগ কি তাহলে একবার রিপিট করে দিব? জি স্যার। আচ্ছা, তোমার হেড ট্যাগের ব্যাপারটা এরকম। প্রথমত যদি আমি একটু বেসিক কথাগুলো বলি যে হেড ট্যাগের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায় হয়। যেমন দেখবা, যে কোনো টপিকস এর উপরে একটা হেডলাইন থাকে। যে কোনো টপিকস এর উপরে একটা হেডলাইন থাকে। যেমন তোমরা যদি মাই মাদার একটা প্যারাগ্রাফ যদি লিখো, তাহলে মাই মাদার কথাটা আমরা একটু বড় হাতের অক্ষরে লিখি। তারপরে এমনিতে যে কোনো কন্টেন্টের হেডলাইন, যেমন আমরা যখন পত্রিকায় কোনো নিউজ দেখি বা যে কোনো কন্টেন্ট লিখি, তো সেই ক্ষেত্রেও একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা কিন্তু ওইটা তোমার ইয়ে করি, কি বলে, একটু বড় আকারে লিখি বা নির্দিষ্ট একটা ফন্ট সাইজ দেওয়ার দরকার হয়। সেই কাজটাই আসলে হেড ট্যাগের দরকার পড়ে। আমি তোমাদের ডকুমেন্টটাই ওপেন করি, আগের কোডটা থেকে বুঝাই দিই। আচ্ছা, এইটা মনে হয় তোমাদের গত ক্লাসে পড়াইছিলাম এই রিলেটেড। তো হেড ট্যাগের ব্যাপারটা হলো, হেড ট্যাগ হলো 6 ধরনের। 6টা হেড ট্যাগ কি কাজ করে? আমরা সরাসরি কোড লিখি তাহলে তোমার আর আমার থিওরিটিক্যালি বলার দরকার হবে না, আশা করা যায়। আমি এগুলো সব কেটে দিলাম, সব কেটে দিলাম। তাহলে পরীক্ষায় যদি এমসিকিউ আসে, হেড ট্যাগ কয় ধরনের? 6 ধরনের। হেড ট্যাগ 1 থেকে হেড ট্যাগ 6 পর্যন্ত। ধরো আমরা এর ভিতরে লিখলাম, শুধু লিখলাম বিএএফ এসডি লিখলাম, এরপরে এটাকে ক্লোজ করলাম। ধরো যে H1 দিলাম, দুইটা স্ল্যাশ পড়ে গেছে। এটা আমরা কপি করলাম। 6টা হেড ট্যাগ, কয়টা? 6টা। হেড ট্যাগ 1, এরপরে হলো হেড ট্যাগ 2। এটা আমার মুখে বলার থেকে আউটপুটটা দেখো, তাহলেই বুঝবা যে হেড ট্যাগটা আসলে কি কাজ করে। হেড ট্যাগ কেন পড়াচ্ছি? কারণ আরেকটা টপিকস পড়তে গেলে এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। লিস্ট ট্যাগ পড়তে গেলেই এই হেড ট্যাগটা কাজে লাগবে। হেড ট্যাগ 4 হয়ে গেছে, 5 হবে।
5, এরপরে হলো হেড ট্যাগ 6। পেজটা রিলোড দিই, তাহলে তোমরা এখন বলো যে কি বুঝলা হেড ট্যাগ থেকে? হেড ট্যাগ 6 ধরনের। হ্যাঁ, হেড হেড ট্যাগ ট্যাগ 6 ধরনের। হেড ট্যাগ 6 ধরনের, এটা তো বুঝলা, বাট হেড ট্যাগ 1 থেকে 6 কি কাজটা বুঝলা আউটপুট দেখে? হেড ট্যাগ 1 যদি ইউজ করি তাহলে স্যার হেড আউটপুট ট্যাগের সব মান যত থেকে, বৃদ্ধি পায় হ্যাঁ রাইট, হেড ট্যাগের মান আউটপুট সব বড় থেকে থেকে ছোট বড় হবে। হয় আর কি। হ্যাঁ, আর হেড ট্যাগ 6 এর মান সব থেকে ছোট হবে। ছোট। পরীক্ষায় এমসিকিউ আসে, দেখো খেয়াল করো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে অনেক সময় যে তোমার হেড ট্যাগ মানে কোন হেড ট্যাগ সব থেকে বেশি গুরুত্ব বহন করে। সরাসরি পরীক্ষায় বলে না যে কোন হেড ট্যাগের মান সব থেকে বড় আউটপুট দেখায়, এটা না বলে বলে কোন হেড ট্যাগ সব থেকে বেশি গুরুত্ব বহন করে। তো সেই ক্ষেত্রে তোমার নামটা হবে হলো হেড ট্যাগ 1। যদি বলে কোন হেড ট্যাগ সব থেকে কম গুরুত্ব বহন করে, তাহলে অ্যান্সার হবে H6, মানে সব থেকে যেটা ছোট। এখন পরীক্ষায় অনেক সময় কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড যদি হয়, কমপ্লিকেটেড বলতে কিরকম, তোমার বললো কোন হেড ট্যাগের মান সব থেকে বড়, তোমার অপশন দিলে একটা এইটা ধরো, পরে আরেকটা অপশন দিলে ধরো H4, এরপরে আরেকটা দিল ধরো H5। বলো তো কোন হেড ট্যাগের মান সব থেকে বড়? এখানে কিন্তু H1 নেই, তাহলে কোনটা বড় হবে? স্যার H2। H2, এটা খেয়াল করতে হবে, কারণ যেহেতু হেড ট্যাগ 1 নেই, তাহলে এখানে হেড ট্যাগ 2টাই সব থেকে বড় আউটপুট প্রদান করবে। এটা পরীক্ষায় খেয়াল করতে হবে যে কোশ্চেনে কি চেয়েছে। সেম ভাবে কোশ্চেনটা এমনও হতে পারে, যদি বলে এই তিনটা অপশনে দিল কোন হেড ট্যাগের মান সব থেকে ছোট, সব থেকে ছোট হয় কিন্তু H6, কিন্তু এখানে কি H6 আছে? জি না স্যার তাহলে H5 অ্যান্সার হবে। হবে কোনটা? অ্যান্সার হবে তখন H5। এই হচ্ছে ব্যাপার। তাহলে সব থেকে বড় বা বেশি গুরুত্ব বহন করে বলতে যেই ট্যাগের মান সব থেকে বড় হবে। এখানে যদি বলে এই তিনটা হেড ট্যাগের ভিতরে কোনটা সব থেকে বেশি গুরুত্ব বহন করে, তাহলে অ্যান্সার কি হবে? H2 H2, বড়। রাইট। যদি বলে সব থেকে কম গুরুত্ব বহন করে, এরকম কোনটা হবে, তাহলে অ্যান্সার হবে H5। তাহলে আশা করি হেড ট্যাগের কাজটা ক্লিয়ার। এখন এটা আমরা কখন ইউজ করব? দেখবো যে অনেক সময় ফন্ট সাইজ স্বাভাবিক টেক্সটের থেকে একটু বড় আকারে আসে পরীক্ষায়, তখন আমরা সেই কাজটা হেড ট্যাগ দিয়ে করতে পারি। আর হেড ট্যাগের ভিতরে কন্টেন্ট গুলো লিখলে অটোমেটেড ভাবে কিন্তু ব্রেক ট্যাগের কাজ করে। খেয়াল করেছো? আমি কিন্তু এখানে ব্রেক ট্যাগ দেই নাই। চলো আমি একটু কোডে একটু দেখাই। দেখো তো আমি এখানে কোনো ব্রেক ট্যাগ দিয়েছি? না স্যার। ব্রেক ট্যাগ না কিন্তু স্যার। দেই নাই, কিন্তু আউটপুট গুলো কিভাবে আসছে একটার পর একটা। তাহলে হেড ট্যাগ দিলে পরপরও যদি তুমি দাও, তাহলে যে কাজটা হয় অটোমেটেড ভাবে লাইন ব্রেক করবে, করে পরের লাইনে আবার আরেকটা হেডলাইন আসবে। এই হেড ট্যাগটা আসলে এমসিকিউ তে আসে, আর সিকিউ এ কোনো একটা লাইনে দরকার হয়, সেটা আমি বলে দিব যে কোথায় লাগে। আচ্ছা, তার আগে এখান থেকে একটা অনুধাবনমূলক কোশ্চেন আসছে টেস্ট পেপারে এরকম, এইচ এন ট্যাগ ব্যাখ্যা করো। বলো তো এই নামে কোনো ট্যাগ আছে? জি না স্যার। এখন ব্যাপার হলো, দেখো খেয়াল করে দেখো, এটা আসলে হেড ট্যাগটাই এইভাবে পড়ে যে এইচ এন ট্যাগ ব্যাখ্যা করো, মানে এখানে এন এর মান হলো 1 থেকে 6। এবার বুঝতে পেরেছো না পারো নাই? হেড ট্যাগ হয় কয় ধরনের? এই যে খেয়াল করো 6 ধরনের। এখানে ধরো এন এর মানটা 1 থেকে 6, অনেক সময় পরীক্ষায় এইভাবে দেয়। তার মানে এটা তোমার হেড ট্যাগটাকেই ব্যাখ্যা করতে বলছে, তাহলে বলতে হবে i equal to 1 to 6, তার মানে এটা হেড ট্যাগ 1 থেকে 6 পর্যন্ত রিপ্রেজেন্ট করে। এইচ আই দিল, তাহলে এইচ আই নামে তো কোনো ট্যাগ নাই, তার মানে হেড ট্যাগটাকেই রিপ্রেজেন্ট করতেছে। এখানে আই এর মান কত হবে? 1 থেকে 6 পর্যন্ত, যে কোনো ভাবে পরীক্ষায় দিতে পারে। কোশ্চেনটা দেখে কিন্তু মনে হবে যে এই নামে তো কোনো ট্যাগ নাই, এইচ আই নামে তো কোনো ট্যাগ নাই, কিন্তু আসলে এটা দেওয়া হয়েছে হেড ট্যাগের জন্য।
এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করা যায় এই কনফিউশনটা আর হবে না। তাহলে আমাদের হেড ট্যাগের ব্যাপারটা শেষ। এরপরে আমাদের নতুন করে আজকে যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে লিস্ট ট্যাগ নিয়ে। তো চলো, যেটা আমি দেখাচ্ছিলাম লিস্ট ট্যাগ ব্যাপারটা কি আগে একটু বলে নিই, তারপরে আমরা টপিকসে যাব। আচ্ছা, তাহলে তোমরা এইটা বুঝতে পারবা, এটা নোট আমি দিয়ে দিব। এটা এখানে জাস্ট আমি আউটপুটটা দেখিয়েছি। আচ্ছা, লিস্ট ট্যাগের ব্যাপারটা হলো, যেমন আমরা অনেক সময় কি করি, বাজারের লিস্ট তৈরি করি না? যেমন ঈদের সময় কেনাকাটা করার জন্য, যে ধরো সেমাই 1 কেজি, তারপরে আটা 2 কেজি, তারপরে চিনি এত কেজি, এইভাবে কিন্তু আমরা লিখি। তো ওয়েবসাইটে অনেক সময় ওয়েব ডাটাগুলো লিস্ট আকারে লেখার দরকার হয়। তো লিস্ট আকারে যদি আমার ডাটাগুলো লেখার দরকার হয়, তো সেই ক্ষেত্রে আমরা লিস্ট ট্যাগটা ব্যবহার করব সিরিয়ালি লিখতে গেলে। যেমন আমি এখানে নিচে জাস্ট একটু দেখাই, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করছো রাইট সাইডে? এই যে 1 2 এ বি এরকম আকারে দেওয়া আছে। তো এরকম আকারে অনেক সময় তোমার দেওয়াই থাকবে, পরীক্ষায় বলবে এর কোড লিখো। এখন প্রথমত আমাদের জানতে হবে লিস্ট ট্যাগটা কয় ধরনের হয়। লিস্ট ট্যাগটা হলো বেসিক্যালি 3 ধরনের। একটা হলো অর্ডারড লিস্ট, একটা হলো আনঅর্ডারড লিস্ট, আর একটা হলো ডেফিনিশন লিস্ট। এখন প্রশ্ন হলো, অর্ডারড লিস্ট আর আনঅর্ডারড লিস্ট পরীক্ষায় পড়লে চিনবো কিভাবে? ধরো আমি কয়েকটা ডিপার্টমেন্টের নাম লিখলাম। ধরো একটা ডিপার্টমেন্টের নাম হলো কম্পিউটার সায়েন্স, আরেকটা দিলাম আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, এখানে ধরো একটা আইটি দিলাম। এখন আমি দিলাম যে 1 নম্বরে একটা ডিপার্টমেন্টের নাম লিখলাম ধরো সিএস, 2 নাম্বারটা দিলাম আইটি। এখন এইটা কিন্তু আমি এভাবেও দিতে পারতাম, ধরো এ দিলাম, এটা বি দিলাম, অথবা এটা বড় হাতের এ দিলাম, এটা ধরো বড় হাতের বি দিয়ে লিখলাম। অথবা এমন করতে পারি আমরা যে রোমান সংখ্যা আমরা অনেক সময় লিখি না, 1 2, রোমান সংখ্যারও বড় ছোট আছে। আচ্ছা, এখন বলো তো যে যদি এগুলো থাকে তাহলে এটা কি একটা অর্ডার বোঝায় কিনা, একটা সিরিয়াল বোঝায় কিনা বলো? 1 2 অথবা এ বি অথবা রোমান সংখ্যার 1 2, এগুলো একটা সিরিয়াল বোঝায় কিনা, একটা ক্রম বোঝায় কিনা? যদি ক্রম বোঝায় তাহলে সেগুলোকে আমরা পরীক্ষায় আসলে বুঝবো যেটা অর্ডার লিস্টে ব্যবহার করেছে। কিন্তু যদি কখনো এরকম হয়, যেমন আমি এখানে লিখলাম সিএস, লেখার পরে এখানে একটা সার্কেল ইউজ করলাম, এখানে যদিও আমার ড্রয়িংটা সার্কেলের মতো হবে না পুরোপুরি, আরেকটা দিলাম ধরো সিই সিভিল ইঞ্জিনিয়ারিং, একটা সাবজেক্টের নাম দিলাম, এখানে একটা সার্কেল দিলাম। বলতো এটা কি কোনো অর্ডার বোঝায়? না স্যার। এটা অর্ডার বোঝায় না। যদি আমি একটা স্কোয়ার শেপ দেই, স্কোয়ার দিলাম, এটা কি অর্ডার বোঝায়? না। তারপর অনেক সময় সার্কেল দিয়ে এটা ভরাট থাকে, তোমরা যেরকম এমসিকিউ ভরাট করো এরকম ধরো এটা সার্কেল দিয়ে এরকম ভরাট থাকলো। তাহলে এই যে 3টা ঘটনা আমরা দেখলাম, একটা হলো ফাঁকা সার্কেল, আরেকটা হলো ফিল আপ সার্কেল, আরেকটা দেখলাম স্কোয়ার। এই 3টা ঘটনাই কিন্তু কোনো সিরিয়ালকে বোঝায় না। যদি কোনো সিরিয়াল বা ক্রম না বোঝায়, দ্যাট মিনস বুলেট লিস্ট আকারে থাকে বিভিন্ন স্যাম্পল দিয়ে, যেমন আমরা দিলাম স্কোয়ার সার্কেল, তাহলে এগুলো কি অর্ডার লিস্ট হবে নাকি আনঅর্ডার লিস্ট হবে? আমি শুধুমাত্র অর্ডার আর আনঅর্ডারের বিষয়টা বোঝাতে চাচ্ছি। যদি বুলেট লিস্ট থাকে, সিরিয়াল নাম্বার না থাকে, তাহলে সেটা অর্ডার হবে নাকি আনঅর্ডার হবে? স্যার আনঅর্ডার্ড। আনঅর্ডার হবে, রাইট। যেমন এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখছি, খেয়াল করে দেখো। সেটা হলো এই যে এখানে যতগুলো এক্সাম্পল দেখতেছো রাইট সাইডে, বলো তো এটা কি অর্ডার লিস্ট বোঝাচ্ছে নাকি আনঅর্ডার লিস্ট বোঝাচ্ছে?
এখানে যতগুলো এক্সাম্পল আছে অর্ডার নাকি আনঅর্ডার্ড? প্রত্যেকটাতে অর্ডার স্যার, অর্ডার অবশ্যই অর্ডার। দেখো এখানে 1 2, এখানে এ বি, এখানে রোমান সংখ্যার বড় হাতের, এখানে ছোট হাতের, সবই কিন্তু অর্ডার লিস্ট বোঝাচ্ছে। তার মানে হচ্ছে এগুলো সবই অর্ডার। এবার আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, বলতো এর ভিতরে এইটা কি, স্কোয়ারের এটা কি, অর্ডার নাকি আনঅর্ডার্ড? এগুলো স্যার আনঅর্ডার। আনঅর্ডার্ড, রাইট। এইটা কি? এটা আপেল, এটা আনঅর্ডার। আনঅর্ডার্ড। এই যে লাস্টে এখানে দেওয়া আছে ই এফ জি, এগুলো সবই অর্ডার, এগুলো নাম্বারিং আছে। তাহলে আমি চিনারও এটা শিখালাম। এখন এগুলো কিভাবে কাজ করে, কোড কি হবে সেটা আমি বুঝাবো। তো এর জন্য আমার প্রয়োজনীয় কিছু ট্যাগ লাগবে। ট্যাগ গুলো মনে রাখার সিস্টেম আছে। আমি তোমাদেরকে ট্যাগের নাম মনে রাখার টেকনিকটা আগে শিখাই। আচ্ছা বলো, অর্ডার লিস্টের প্রথম অক্ষর কি? অর্ডার লিস্টের প্রথম অক্ষরটা কি? ও। লিস্টের প্রথম অক্ষর এল। তাহলে ট্যাগটা হবে ওএল। কি হবে? ওএল। আচ্ছা, তাহলে অবশ্যই এটার ওপেনিং আছে, ক্লোজিং থাকবে। একটা শিখলাম। তাহলে এখন বলো তো আনঅর্ডার লিস্টের জন্য কি হবে, ওএল নাকি ইউএল? ইউএল। ইউএল হবে। এই জন্য দেখো এখানে ওএল, আনঅর্ডার লিস্টের জন্য ইউএল। আচ্ছা, এরপর আরেকটা পড়ায় নি আগে, ডেফিনেশন লিস্ট। এটা কি কাজ করে আমি পরে বলছি। তাহলে এটার প্রথম অক্ষর ডি আর লিস্টের এল, তাহলে ট্যাগটা কি হবে? জিএল। ডিএল হবে। আচ্ছা, আমি এই ডেফিনেশন লিস্টটার টার্ম পরে ব্যাখ্যা করব, আগে আমি বাকিগুলো বলি। আচ্ছা, এখন ধরো যে তোমার পরীক্ষায় পড়লো 1 নাম্বার, তারপরে হচ্ছে 2 নাম্বার, একটা অপশন দিলাম। এখানে কিছু একটা লেখা আছে, ধরো কম্পিউটার সায়েন্স, এখানে লেখা আছে আইটি। এখন এইখানে যে কম্পিউটার সায়েন্স লেখা আছে, এগুলোকে বলবো হচ্ছে লিস্ট আইটেম। মনে করো এখানে আইটি লেখা আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে লিস্ট আইটেম। তাহলে লিস্ট আইটেম হলে লিস্টের এল, আইটেমের আই, তাহলে ট্যাগটা কি হবে? মানে কম্পিউটার সায়েন্স, আইটি, তারপরে ধরো ইলেকট্রিক্যাল, ম্যাথ, ফিজিক্স, এগুলো সিরিয়ালি লেখা আছে। তাহলে আমরা এটা দেখে বুঝবো যে এটা অর্ডার লিস্ট, তার মানে ট্যাগটা ইউজ হবে ওএল, বাট এই ভ্যালু গুলোকে আমরা বলি হচ্ছে লিস্ট আইটেম বলা হয়। তাহলে লিস্টের, লিস্ট আইটেম, লিস্টের এল, আইটেমের আই, তাহলে ট্যাগটা কি হয়ে গেল? এল আই। এই যে এখানে লেখা আছে এল আই, লিস্ট আইটেম নির্ধারণ করে। এখানে আরো কিছু লেখা আছে, চলো আমরা সরাসরি কোডে যাই, তাহলে ব্যাপারগুলো আর ইজিলি বুঝতে পারবা। আমি প্রথমত আলোচনা করবো হচ্ছে অর্ডার লিস্ট নিয়ে। আমরা নিজেরাই একটা এক্সাম্পল দিব, দিয়ে সলভ করব। সরাসরি কোডে যাই। আমি থিওরিটা তো পরে দিয়েই দিব, তোমরা আগে কোডটা ভালোভাবে বুঝো। তাহলে আমাদের আবার কোডিং এ চলে যাই আমরা। এইখানে এটা তাহলে অমিট করে দেই, এটা এই পর্যন্ত বাদ। আচ্ছা, আমি যেমন লিখলাম যে ডিপার্টমেন্ট নেম, হ্যাঁ ডিপার্টমেন্ট নেম, বলতো এটা একটা হেডলাইন কিনা? আমি এখানে নিচে লিখবো অর্ডার লিস্ট হলো তোমার যেমন হতে পারে কম্পিউটার সায়েন্স, আইসিটি, এগুলো থাকবে, বাট উপরে একটা হেডলাইন দিলাম ডিপার্টমেন্ট নেম। তাহলে একটু আগে শিখাইছি হেডলাইন দেওয়ার জন্য কোন ট্যাগ ইউজ করতে পারি আমরা? ভুলে গেছো? একটু আগে শিখালাম না, হেডলাইন দেওয়ার জন্য কয়টা ট্যাগ? 6টা। তাহলে আমরা এইটার আউটপুটটা খুব একটা বড় আমাদের দরকার নেই। ধরো আমরা H3 দিলাম, অথবা H4 দিতে পারো, সমস্যা নাই। H4 দিলাম, ধরো H4 দিলাম, এটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কোডটা এখানে লিখে দেখাই, তাহলে মনে হয় ভালো হয় যে কোন জিনিসটার কোড আমরা সলভ করব। যেমন আমি বললাম ওখানে ধরো 1 নাম্বারে সিএস, 2 নাম্বারে ধরো বলে দিলাম আইটি, এটা বলেছিলাম। আর উপরে হেডলাইনটা দেওয়া আছে হলো ডিপার্টমেন্ট নেম, এটা দেওয়া আছে। আমি পুরোটা লিখলাম না, ডিপার্টমেন্ট নেম এটাই কিন্তু আমরা লিখেছি এখন আপাতত। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো,
তাহলে প্রথমত এটা দেখে চিনো তো যে এটা কি পরীক্ষায় অর্ডার লিস্টের ব্যবহার করেছে নাকি আনঅর্ডার লিস্টের ব্যবহার করেছে, আগে এইটুকু বলো। 1 2 সিরিয়াল দেখে কি বুঝতেছি, অর্ডার নাকি আনঅর্ডার? অর্ডার। অর্ডার। তাহলে Order. প্রথমত আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হলো ওএল, আর ওয়েলটাকে ক্লোজ করতে হবে, ওয়েলটাকে ক্লোজ করলাম। ওই ভিতরের ভ্যালুগুলোকে কি বলে বলো তো, লিস্ট আইটেম, মনে আছে? তাহলে লিখতে হবে এল আই। একটা বুঝলে সব পারবা, দেখো বাকিগুলো শুধু কপি পেস্ট। আমরা এখানে দিলাম সিএস, এটা ক্লোজ করব এখন, এল আই। এরপরে এটার কপি করব, জাস্ট করে এখানে আইটি দিয়ে দেব। যতগুলোই ভ্যালু থাকবে সবই হলো এল আই এর ভিতরে, আর এটা যেহেতু অর্ডার লিস্ট এখানে এটা দিলাম। এখন এটার ক্ষেত্রে মোস্ট অফ দা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট হলো টাইপ। টাইপ অ্যাট্রিবিউটের কাজ কি, তোমাদের যে লিস্ট গুলোর সামনে 1 2 3 আসবে নাকি এবিসিডি আসবে সেটা এখানে বলে দিবা। ধরো 1 2 3 4 এইভাবে আসছে, তাহলে এখানে শুধু 1 বলে দিবা, তাহলে বাকিগুলোর সামনে অটোমেটিক 1 2 এগুলো চলে আসবে। চলো আমরা আউটপুটটা দেখি, তাহলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে। টাইপেরটা আউটপুট দেওয়া হয়নি। হ্যাঁ, টাইপেরটাই বলছি, দেখো টাইপটা কি কাজ করে। তুমি আউটপুটটা দেখো, তাহলে নিজেই বুঝতে পারবে যে টাইপ অ্যাট্রিবিউটটা কি কাজ করে। আচ্ছা, এখানে বাম পাশে আউটপুটটা দেখতে পাচ্ছ তো? টাইপের ভিতরে যখন 1 দিলাম তখন সামনে কি আসলো, 1 2। এখন তুমি এখানে ছোট হাতের এ দাও, শুধু এ দিবা, তাহলে লিস্ট আইটেম গুলোর সামনে কি আসবে বলো তো, গেস করো তো এখানে কি আসবে এখন যদি রিলোড দেই? এ বি আসবে। আচ্ছা, যদি বড় হাতের এ বি আকারে দেখতে চাইতাম তাহলে কি লিখতাম বলো তো? আমাদের আর বেশিক্ষণ লাগবে না, শুধু এইটা অ্যাটলিস্ট শেষ করি। আচ্ছা, যেটা বলছিলাম বলো তো, এখানে বড় হাতের এ নিলে আউটপুটটা কেমন আসবে? তাহলে তো সবগুলো বিসি এরকম আসবে, এই যে বড় হাতের এ। আরো কয়েকটা লিস্ট নিই, তাহলে তোমাদের দেখতে আরো বেশি ক্লিয়ার হবে। ধরো এখানে আরো নিলাম, এখানে একটা দিলাম হলো ম্যাথ দিলাম। স্যার এটা বুঝিনি স্যার, এলআই টা দিয়ে কি বুঝেছি স্যার, এই সিএস এলআইটা হলো তোমার লিস্ট আইটেমের ভিতরে, দেখো কোশ্চেনটা ধরো আসছে হলো এইটা, উপরে লেখা আছে ডিপার্টমেন্ট নেম, এটা লেখা আছে। এইটারই তো তোমার আউটপুট পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখতে বলছে। ধরো তোমার ডিপার্টমেন্টের অনেকগুলো নাম আছে, তাই 1 নম্বরে দিলাম কম্পিউটার সায়েন্স। ধরো এটা একটা ডিপার্টমেন্ট। ধরো একটা ইউনিভার্সিটিতে কয়টা ডিপার্টমেন্ট আছে, কি নামে, সেটা ধরো আমি লিখতেছি সিরিয়ালি। এরপর লিখলাম ধরো আইটি। এরপরে 3 নম্বরে ধরো দিলাম ম্যাথ। একটা বুঝো, তাহলে বাকিগুলো তো সব একই রকম। এটার কাজ বুঝেছো, এটা যে হেড ট্যাগের ভিতরে লিখেছি, এটা বুঝেছো কিনা? উপরে যে হেডলাইনটা আছে এটা ডিপার্টমেন্ট নেম, হেড ট্যাগের কাজটা তো আগেই দেখালাম। এখন তোমার প্রথমত এই সাইটটা দেখে আইডেন্টিফাই করতে হবে এটা কি অর্ডার লিস্ট পড়েছে নাকি আনঅর্ডার লিস্ট পড়েছে, আগে সেটা বলো। অর্ডার লিস্ট। তাহলে এই জন্য এখানে ওএল ইউজ করা আছে আর এখানে ওএলটা ক্লোজ করা আছে। এরপরে তুমি যেটা বললা যে লিস্ট আই এল আই, তার মানে এইগুলো হচ্ছে লিস্টের আইটেম। 1 নাম্বার আইটেম কি, সিএস। মানে তুমি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করো, যেমন আমরা বাজারের লিস্ট করি না, ধরো তুমি বাজারে যাবা, পেঁপে কিনবা 1 কেজি, আলু কিনবা 2 কেজি, এইভাবে আমরা লিখি। তার মানে তোমার একটা লিস্টে লেখা আছে তুমি আজকে কি কি বাজার করবা রমজান মাসে। বা আমরা ঈদের বাজার করি না অনেক সময়, সেমাই 2 কেজি, চিনি 1 কেজি, এইভাবে লিখি। তাহলে তোমার লিস্টে আইটেম গুলো কি কি আছে, আমরা কিন্তু এভাবে বলি, তোমার একটা লিস্ট আছে হাতে, লিস্টে আইটেম গুলো কি কি আছে। তো এই যে ভ্যালু গুলো দেখতেছো কম্পিউটার সায়েন্স, আইটি, ম্যাথ, এগুলোকে বলা হয় লিস্ট আইটেম। তাহলে লিস্ট আইটেম, লিস্টের এল আর আইটেমের আই, এই জন্য এই ঘটনাগুলো কোন ট্যাগের ভিতরে বসতেছে, এলআই এর ভিতরে বসতেছে। এবার বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, লিস্ট আইটেমের লেখাগুলো যদি স্যার বড় হয় স্যার, তাহলে কি আমরা বড় করে দিব স্যার? না, তোমার লিস্ট আইটেমের এই লেখাগুলো যখন বড় হবে তখন তো ফন্ট সাইজ, ফন্ট ট্যাগ ব্যবহার করে বাড়াতে হবে। তো সচরাচর কখনো তোমার এই লিস্ট ট্যাগের ভ্যালু গুলো আবার ফন্ট সাইজ আলাদাভাবে উল্লেখ করে সচরাচর আসে না।
তবে তুমি চাইলে বাড়াতে পারবা। কিভাবে বাড়াতে পারবা? তোমার ওই ফন্টের ভিতরে নিতে হবে। এই ফুল ট্যাগের ঘটনাটা ধরো সিএস, তুমি এটা লিখে এটা ফন্ট ট্যাগের ভিতরে দিবা। এলাই হিসেবে তো দিবাই, কিন্তু এখানে আলাদাভাবে একটা ফন্ট ট্যাগ ইউজ করবা। এখানে ফন্ট ট্যাগের ক্লোজিংটা দিবা, দিয়ে এখানে ফন্ট ট্যাগের সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার করে বাড়াতে পারবা না এমন না, তবে সচরাচর ফন্ট বাড়ানোর কথা লিস্টের ক্ষেত্রে বলা থাকে না। আচ্ছা, এলআই এর ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা আগে এইটুকু বলো। এটা কেন এলআই এর ভিতরে লিখেছি? কারণ এগুলো হচ্ছে লিস্ট আইটেম। আচ্ছা, এবার সব সময় আমরা একটা অ্যাট্রিবিউটই ম্যাক্সিমাম টাইম ব্যবহার করব। আরো কিছু অ্যাট্রিবিউট আছে আমরা দেখব পরবর্তীতে। ধরো তোমার টাইপ, যদি তুমি পরীক্ষায় দেখো যে 1 2 3 দিয়ে শুরু হয়েছে, মানে 1 2 3 এরকম আছে, তো সেই ক্ষেত্রে তুমি শুধু এখানে বলে দিবা 1, তাহলে অটোমেটিক ভাবে সবগুলোর সামনেই লিস্ট ভ্যালু 1 2 3 এইভাবে আসবে। যদি তুমি এখানে 1 না বলে এর ভিতরের ভ্যালুটা বলে দাও a, তাহলে এটা আসবে a, এটা আসবে b, এটা আসবে c, এইভাবে আসবে। যদি বড় হাতের a বলো, তাহলে বড় হাতের a, বড় হাতের b, বড় হাতের c এরকম আসবে। চলো এবার আবার একবার আউটপুট দেখো, তাহলে বুঝতে পারবা। যেমন এখানে তোমরা নিজেরাই বলো, এখানে যদি রোমান সংখ্যা আমি এইভাবে 1 দেই বলো তো, তাহলে বাকিগুলো আউটপুটে কি আসবে? আউটপুটটা কেমন আসবে এখানে বুঝতে পেরেছো কিনা? বোঝা যায়? আশা করি বুঝতে পেরেছো এটা। একটা জিনিস শুধু শিখাই, যদি সিরিয়ালটা ব্রেক করে, সিরিয়ালটা যদি 2 থেকে শুরু হতো, 3 থেকে শুরু হতো, 4 থেকে শুরু হতো, অথবা আমি লিস্ট গুলো বললাম যে 50 51 52, তে সেই ক্ষেত্রে কি হতো? সাইফুল আইডিয়া করো তো, উল্টাপাল্টা যা খুশি বলো, দেখি হয় কিনা। এখানে কি করলে এগুলো আসবে 50 51 52 53 এরকম আসবে? লিস্ট গুলো 1 থেকে শুরু হবে না, তখন কি করব? অথবা এ থেকে শুরু হলো না, শুরু হলো ডি থেকে, ডি ই এফ জি এরকম টাইপের, যাবে কি করলে আসবে? টাইপের ডি লিখে দিলে হয়ে যাবে না? হ্যাঁ, এইভাবেই অনেক স্টুডেন্টরা বলে। আমিও যখন প্রাথমিকভাবে স্টুডেন্ট ছিলাম আমিও তাই মনে করতাম, কিন্তু আসলে আসবে না। দেখো এখানে তুমি হয়তো বললা যে ধরো ডি দিলা, আসবে না। তুমি এখানে রিলোড দাও, দেখো 1 2 3 4 দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে আগে একটু বলে নিই। অর্ডার্ড লিস্ট বললাম, কিন্তু আমি কোনো অ্যাট্রিবিউটই লিখলাম না। সেই ক্ষেত্রে এটার আউটপুটে অটোমেটেড ভাবে কি আসবে? অটোমেটেড ভাবে এখানে সংখ্যা আসবে। তুমি অর্ডার লিস্ট ব্যবহার করে যদি কোনো অ্যাট্রিবিউট ইউজ না করো, তাহলে ব্রাউজার অটোমেটেড ভাবে বুঝে নিবে যে ওটা যেহেতু অর্ডার লিস্ট বলতেছে, তার মানে 1 2 3 আসবে, যদি তুমি মেনশন করে না দাও। আচ্ছা, তাহলে আরেকটা ঝামেলা বেঁধে গেল। যেমন এইটা তোমরা বলতে চাচ্ছিলা যে ধরো এখানে আমরা টাইপ ব্যবহার করলাম, করার পরে যেমন আমি যদি মনে করি 10 থেকে শুরু করব, তোমরা বলতে চাচ্ছ এখানে 10 দিলেই শুরু হবে, কিন্তু ব্যাপারটা তো তা হচ্ছে না। দেখো আসে নাই। তাহলে আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউটের ব্যবহার জানতে হবে, নাম হলো স্টার্ট। স্টার্ট স্টার্টের কাজ কি? তুমি এখানে কিন্তু 1ই দিবা, মানে সংখ্যাগুলো 1 2 3 এরকম একটা ক্রম আসবে, বাট স্টার্ট হবে কত সংখ্যা থেকে? 10 থেকে। তাহলে স্টার্ট যদি 10 বলো, এবার যদি তুমি আউটপুটটা রিলোড দাও, দেখো এবার 10 থেকে শুরু হয়েছে। বুঝতে পেরেছো না পারো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। টাইপ ইকুয়াল টু 1 মানে 1 2 3 মানে সংখ্যা আসবে। টাইপের কাজটা হচ্ছে কি আসবে? সংখ্যা, লেটার নাকি রোমান সংখ্যা, এটা বলে দেওয়া। এখন প্রশ্ন হলো যে সংখ্যাটা কত থেকে শুরু হবে। যদি 10 থেকে শুরু হয় তাহলে স্টার্টের মধ্যে বলে দিব 10। আচ্ছা, এবার আরেকটা জায়গায় স্টুডেন্টরা ভুল করে, সেটা আমি একটু বলতে চাই। ধরো তোমার পরীক্ষায় আমি বললাম ডি থেকে শুরু হবে, তাহলে কি হবে? প্রথমটা আসলে হলো ডি, তারপরেরটা ই, তারপরেরটা এফ, তাহলে কি লিখতাম? আজকে এই পর্যন্তই পড়াবো, বলো। এটা বলতে পারলেই শেষ। এরকম আসবে লিস্ট গুলো, ডি স্টার্টের তারপরে। জায়গায় তাহলে ডি আচ্ছা, দিতে হবে। তাহলে বলতে চাচ্ছ যে এখানে কি দিব? এখানে স্টার্টের এখানে ডি, ডি আর এখানে কি দিব? ডি এখানে দিব এ, তাই তো? মানে এ বি ডি সি ডি এরকম আসবে, আর শুরু হবে ডি থেকে। কিন্তু এইটা কাজ করবে না। এখন প্রশ্ন হলো কেন?
আমি আগে একটু দেখাই নিয়ে আসি, চলো আউটপুটটা আসলে এটা দিলে কি আসে, মানে আমরা যেটা চাচ্ছি সেটাকে আদৌ আসবে কিনা। আসে নাই কিন্তু, খেয়াল করেছো? এখন আমরা অ্যানালাইসিস করব কেন আসলো না। একটা জিনিস মনে রাখবা, স্টার্টের ভ্যালু সবসময় সংখ্যা হবে। আবার বলছি, স্টার্টের ভ্যালু সবসময় সংখ্যা হবে। তাহলে ডি এর লেটার পজিশন কত হবে? ধরো এ বি সি ডি গণত, তাহলে ডি কত নাম্বার পজিশনে আছে? বুঝো নাই না? 4 নাম্বার। 4 নাম্বার পজিশন আছে, রাইট। এই যে আমরা লিখি না এবিসিডি এইভাবে, ধরো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, সি হলো 3 নাম্বার, তাহলে ডি আছে কত নাম্বার পজিশনে? 4। তাহলে তোমার যে কাজ করতে হবে এখানে স্টার্টের ভ্যালু দিতে হবে 4। তার মানে স্টার্টের ভ্যালুটা কোনো সময় সংখ্যা ছাড়া অন্য কিছু হতে পারবে না। তাহলে টাইপ ইকুয়াল টু এ দেওয়া মানে এবিসিডির সিরিজ আসবে, কিন্তু সেটা কত থেকে শুরু হবে? 4 দেওয়া মানে লেটার 4 নাম্বার অপশনে কি আছে? ডি আছে, তাহলে ডি থেকে শুরু হবে। এই হচ্ছে ব্যাপার। চলো এবার আমরা আউটপুটটা যদি দেখি, তাহলে এবার আমরা যেরকম চাচ্ছিলাম এক্স্যাক্টলি ওরকমই আসবে। বুঝতে পেরেছো? একটা তোমরা নিজেরাই করো। আচ্ছা বলো তো, যদি আমি রোমান সংখ্যার 4 থেকে শুরু করতাম তাহলে কি করতাম? স্যার স্টার্টে রোমান সংখ্যা 1 দিয়ে, টাইপে রোমান সংখ্যা 1 দিয়ে One স্টার্টে দিতাম। 4। স্টার্টে 4, রাইট। যদি 5 থেকে শুরু করতাম স্টার্টের ভ্যালু কি দিতাম? 5। আচ্ছা তাহলে এবার দেখি ঠিকঠাক আসে কিনা। দেখো 5 থেকে শুরু হয়েছে। আচ্ছা এবার আরেকটা বলো, তাহলেই হয়ে যাবে। লেটার ই থেকে শুরু হলো, ছোট হাতের ই, ছোট হাতের ই থেকে শুরু হলো, ই এফ এরকম টাইপের, জি এইচ। তাহলে স্টার্টের জায়গায় 5 দিতে হবে, আর টাইপস এর জায়গায় 1 ছোট হাতের এ দিতে হবে। এখানে ছোট হাতের এ দিতে হবে, এই তো বুঝে গেছো। তাহলে আজকে এই পর্যন্তই, এটার আমরা একটা আউটপুট দেখি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইএফজিএইচ। তাহলে আমরা অর্ডার লিস্টের কিছু ব্যবহার শিখলাম, আরো কিছু ব্যবহার শিখতে হবে নেক্সট ক্লাসে।